আমরা এতদিন ধরে যেটা বলে আসছিলাম সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ যিনি আসলে ট্যাক্স পলিসি করছেন ওনাকে যদি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়, তো দেখা যাচ্ছে এটা তো সব কালেকশনস ড্রিভেন, টার্গেট ড্রিভেন, তাহলে ওনার পলিসিটা হবে ঠিক টার্গেট ড্রিভেন। সো যার ফলে বিজনেস এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যারা আছেন ওনাদের উপরে চাপটা অনেক বাড়তে পারে। এই জন্যই কিন্তু বিগত 10-15 বছর ধরে যাই আলাপ হচ্ছিল যে এখানে একটা প্র্যাকটিক্যাল সেপারেশনস দরকার বিটুইন পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা স্যার বলছেন যে না, প্র্যাকটিক্যালি এটা আসলে সেপারেশনস ছিল। উইদিন দ্য এনবিআর পলিসি টিম ওয়াজ সেপারেটেড ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন টিম। তো আমরা এই অর্ডিন্যান্স দেখার পর, মানে ড্রাফট এবং ফাইনাল হওয়ার পর, এবং যারা আসলে এনবিআরে আছেন যাদের সাথে আমরা রীতিমতো কাজ করি, তো দেখার পর আমরা যেটা দেখলাম যে ধরেন যদি আমরা নীতি বিভাগ যেটা আপনার ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে থাকবে বা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ যেটা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে থাকবে, তো আলটিমেটলি গিয়ে এই দুটো ডিপার্টমেন্টেই থাকবে কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। তো এখন ওনারা দুজনেই যদি রিপোর্ট করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে, তাহলে এখন আমরা যে ধরনের টেকনিক্যাল সেপারেশনসের কথা বলছি ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু আর যাচ্ছে না। কারণ বর্তমান যে ব্যবস্থাটা আছে আপনি যদি দেখেন যে এখানে জাতীয় রাজস্ব বোর্ডের যিনি সেক্রেটারি উনিই কিন্তু আইআরডি সেক্রেটারি। উনি কিন্তু ফাংশনালি কাকে রিপোর্ট করেন, মানে আমাকে যদি আমরা অ্যানালজিগুলো দেখি, উনি ফাংশনালি কিন্তু মিনিস্টারকে সরাসরি রিপোর্ট করেন অন দি ফাইন্যান্স বিল অর ফাইন্যান্স অ্যাক্ট। উনি কিন্তু কোনো ফাইন্যান্স সেক্রেটারি বা এরকম মানে অন্য কোনো মন্ত্রীকে কিন্তু উনি রিপোর্ট করছেন, উনি সরাসরি কোথায় আপনার ক্যাবিনেট সেক্রেটারির কাছে তার কিন্তু রিপোর্টটা, কারণ এটা পলিটিক্যাল গভর্নমেন্ট অথবা ইন্টারিম গভর্নমেন্টের কাছে তার কি ফাইন্যান্স বিল বা অ্যাক্টটা কিন্তু পেশ হচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আপনার এটা নীতি বিভাগকে আপনি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে দিবেন, তাহলে যিনি নীতি বিভাগের হেড থাকবেন উনি কিন্তু আর সরাসরি ক্যাবিনেটে যাবেন না, উনি যাবেন কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যিনি সেক্রেটারি থাকবেন তাকেই রিপোর্ট করে কিন্তু এটা উপরে উঠবে। তো টেকনিক্যালি আমরা যে সেপারেশনসের কথাটা বলছি, তাহলে কতটুকু এখানে সেপারেশনস থাকবে এটা কিন্তু একটা কোয়েশ্চেনেবল। কারণ এখানে যদি বোর্ড থাকতো তাহলে বোর্ডটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস করছিল, যে কিন্তু তারা কিন্তু যদিও মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, বাট কিন্তু রিপোর্টেবল টু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে না। তো এই জন্য আমি মনে করি যে যেটা মাসরুর রিয়াজ ভাই বলেছেন, এই উদ্যোগটা কিন্তু চমৎকার। মানে এটা নিয়ে নিঃসন্দেহে যে এতদিন ধরে আমরা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস নিয়ে কথা বলছি, আমরা যারা ট্যাক্স ল প্র্যাকটিস করি, ভিএটি ল প্র্যাকটিস করি, সো এই টেকনিক্যাল সেপারেশন দরকার ছিল। কিন্তু কীভাবে করা দরকার ছিল সেটা নিয়ে অবশ্যই অনেক একটু আলাপ আলোচনা যদি হতো, তাহলে আমরা বেস্ট প্র্যাকটিসের সাথে বাংলাদেশের যে প্রসেসগুলো আছে, রুলস অফ বিজনেসগুলো আছে, এগুলোর সাথে অ্যালাইন করতে পারতাম। তো এখন কি করা উচিত ছিল, যদি আমরা এখানে অর্ডিন্যান্সটা দেখি, এখানে বলা হচ্ছে যে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ প্রদান করিবেন। মানে আমরা যেহেতু মাঠ পর্যায়ে থেকে শব্দগুলো দেখেছি বা এগুলো নিয়ে আলাপ হয়েছে, তাহলে এই যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তা, কোয়েশ্চেন হচ্ছে আমাদের এখন জাতীয় রাজস্বের যে অবদানটা আমাদের দেশে, যেটা স্যারের সহ আলাপ হচ্ছিল যে আমাদের 86% অফ দ্য রেভিনিউ ইজ বিং কালেক্টেড ফ্রম থ্রু এনবিআর, মানে 86%, তাহলে এটার অবদান কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তো তাহলে এখন যিনি পলিসি করবেন তার তো অনেকগুলো টার্গেট থাকবে যে আমরা কীভাবে আমাদের ট্যাক্স নেটকে বাড়াতে পারবো, আমরা কীভাবে ডিজিটাইজেশনস করতে পারবো, আমরা কীভাবে ইনফর্মাল সেক্টরগুলোকে ট্যাক্সের আওতায় আনতে পারবো। এই যে পলিসিগুলো করবেন, ওনার যদি এই রাজস্ব ব্যবস্থা কীভাবে চলে এই সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে ওনার পক্ষে কি বাস্তবিক আপনার রাজস্ব নীতি প্রণয়ন করা সম্ভব? তাহলে এখানে এই যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বললো, এই জায়গায় শব্দচয়নটা যদি এরকম থাকতো, যিনি এই রাজস্ব ব্যবস্থার সাথে জড়িত আছেন এরকম যোগ্যতা সম্পন্ন, যেটা হবে কি আপনার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে, মানে এখানে আমরা বলছি না যে কোনো ফেভার্ড জায়গা দিতে হবে, যে এখানে একটা কি নীতিমালা থাকতে হবে কী ধরনের লোককে এই জায়গায় পদায়ন করা যেতে পারে যার রাজস্বের সাথে অভিজ্ঞতা আছে। এবং সবচেয়ে উপযুক্ত যেটা আছে যে সরকার রাজস্ব নীতি বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করবে এবং এই বিভাগের জন্য বিভিন্ন পদসমূহ আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস, এই সমস্ত বিভাগ থেকে কি কর্মকর্তা দিয়ে ওনারা পূরণ করবেন। তাহলে আমার মেইন কোয়েশ্চেন হচ্ছে পলিসি ফ্রেমিং কিন্তু চেয়ারম্যানকে দিয়ে হয় না বা সেক্রেটারিকে দিয়ে হয় না, ইটস এ টিম ওয়ার্ক। তাহলে দেখেন আমার 3টা মেজর অ্যাক্ট আছে, একটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, একটা ভিএটি অ্যাক্ট এবং একটা কাস্টমস অ্যাক্ট। তাহলে এই যে পলিসিসগুলো এগুলো কিন্তু সবগুলো ইন্ডিপেন্ডেন্ট, পার্লামেন্ট দিয়ে কিন্তু অ্যাপ্রুভড কিন্তু অ্যাক্ট। তাহলে স্যারদের মতো যারা 30 বছর 35 বছর চাকরি করেছেন মাঠ পর্যায়ে, যে রাজস্বের চ্যালেঞ্জ কোথায় এগুলো যারা জানেন, তো তাদের থেকে ভালো এই রাজস্ব ব্যবস্থা সম্বন্ধে কারা জানেন? তাহলে এই জায়গায় যেভাবে শব্দগুলো বলেছেন যে রাজস্ব ব্যবস্থাপনার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে যদি আপনি ডেপুটেশনে নিয়ে যদি কোথায় আপনার এই পলিসি টিমে আপনার ফিট করা হতো, তাহলে আপনার কিন্তু ব্ল্যান্ডিংটা হতো। কারণ আমি যদি এখানে থিওরিটিশিয়ান কাউকে যদি কি
এখানে পদায়ন করি, যিনি হয়তো বাংলায় পড়ালেখা করে এসে কোনো সরকারি চাকরিতে ঢুকেছেন বা ইংরেজি সাহিত্যে পড়েছেন, সরকারি চাকরি পেয়েছেন, সো তার পক্ষে কিন্তু এই পলিসি ফর্মুলেশনে কিন্তু কন্ট্রিবিউট করা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে বলে আমরা মনে করি। সো আমরা মনে করি এই জায়গায় যদি একটু আপনার কাস্টমাইজেশনস করা যেত, মানে শুধু বলতো যে না, যে অভিজ্ঞতা সম্পন্ন বলেছে যে রাজস্ব ব্যবস্থাপনার সাথে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেই যদি নীতি বিভাগে প্রদান করা হতো, তাহলে হয়তো এটা অনেক বাস্তবায়নযোগ্য হতো বলে আমরা মনে করি আর কি।